Hello students, welcome back to our channel SONALI'S সায়েন্স টিউটোরিয়াল। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো হয়তো যে আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা পরিবেশের জন্য ভাবনা বা কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টারটা নিয়েই আজকে আমি আলোচনা করব। এই চ্যাপ্টারটা মূলত পরিবেশ বিজ্ঞানের একটা টপিক, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকে যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্সের কোনো সাবজেক্ট নেই, তাই এখানে ভৌত বিজ্ঞানের মধ্যে এই টপিকটা ইনক্লুড করা হয়েছে। আর এই টপিকটা খুব সুন্দর, সহজ এবং ইন্টারেস্টিং একটা টপিক। আর এই চ্যাপ্টারটা খুব ভালো করে মন দিয়ে পড়লে ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিকে খুব স্কোরিং একটা চ্যাপ্টার হয়ে দাঁড়ায়। তাই খুব সুন্দরভাবে যদি এটা মন দিয়ে বোঝা যায় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের খুব হেল্প হয়। তো চলো আমরা শুরু করি আজকের প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা বা কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। দেখো, পরিবেশের জন্য ভাবনা টপিকটা আমাদেরকে বুঝতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে পরিবেশ কী। তো পরিবেশ কী আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়ে আসছি। তো সব থেকে সহজ সরল যে সংজ্ঞা সেটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, আমাদের চারপাশে মানে ঘর বাড়ি, গাছপালা, রাস্তাঘাট, জল, শিলা, বায়ুমণ্ডল সবকে একত্রে মানে সামগ্রিকভাবে যদি আমরা ধরি তাহলে পুরোটাকেই বলবে আমাদের পরিবেশ। ঠিক আছে, তাহলে এই পরিবেশের মূল উপাদানগুলো কি কি? যেমন আমি বললাম যে শিলা, বাড়ি মানে জল এবং বায়ুমণ্ডল। তার মধ্যে বাড়ি আর শিলামণ্ডলটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, আর বায়ুমণ্ডলটা আমরা অনুভব করতে পারছি। তাহলে এই সমস্ত উপাদান যেগুলো আমরা চোখেও দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি, সেই সমস্ত উপাদানকে মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের পরিবেশ। ঠিক আছে, তাহলে পরিবেশ কি আমরা সেটা বুঝলাম। আসলে এখানে মানে আমাদের এই চ্যাপ্টারে বায়ুমণ্ডলটাকেই বিশেষভাবে ফোকাস করা হয়েছে, যে বায়ুমণ্ডলটা কি কি উপাদান নিয়ে গঠিত, বায়ুমণ্ডলে কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেই সমস্ত টপিক নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমি অলরেডি দেখো বায়ুমণ্ডল মানে বায়ুমণ্ডলটা কি কি বৈশিষ্ট্য আছে, মানে বায়ুমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠকে ঘিরে এক বিরাট যে বায়ু সমুদ্র রয়েছে এবং পৃথিবীকে ঘিরে যে আবরণ রয়েছে সেটাকেই বলছে বায়ুমণ্ডল। ঠিক আছে, আর এটা অভিকর্ষ বলের প্রভাবেই কিন্তু পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে। তো বায়ুমণ্ডল যদি কাকে বলে তাহলে বলবো অভিকর্ষ বলের প্রভাবে যে অদৃশ্য আবরণ পৃথিবীকে ঘিরে আছে তাকেই বলবে বায়ুমণ্ডল। ঠিক আছে, আর একটা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যায় এবং বায়ু পাতলা হয়ে যায়। তো বায়ুমণ্ডলের এই তিনটে বৈশিষ্ট্য আমাদেরকে পড়ে রাখতে হবে। আর আমি এখানে একদম মানে যেটুকু দরকার সেটুকু নিয়েই কিন্তু আলোচনা করেছি। তাহলে এই গেল আমাদের বায়ুমণ্ডল কি তার একটা সংক্ষিপ্ত ধারণা। ঠিক আছে, এরপর আমরা পড়ব বায়ুমণ্ডলের গঠন, মানে বায়ুমণ্ডল কি কি উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের গঠন বলতে গেলে মূলত তিনটি উপাদান নিয়ে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করতে পারি, যে বায়ুমণ্ডল তিনটি উপাদান নিয়ে গঠিত। এক হচ্ছে গ্যাসীয় উপাদান। ঠিক আছে, গ্যাসীয় উপাদান কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, যেগুলো মূল সেগুলো বলছি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। তো এর মধ্যে নাইট্রোজেনটা সব থেকে বেশি পরিমাণে থাকে, মানে 78%, আর অক্সিজেনটা থাকে তোমার
21%। এছাড়া থাকে কার্বন ডাইঅক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। ঠিক আছে, তো আর কি উপাদান রয়েছে? আর রয়েছে জলীয় বাষ্প, যেটা খুব 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 ইম্পর্টেন্ট, জলীয় বাষ্প। আর একটা রয়েছে ধূলিকণা। তো বায়ুমণ্ডলের আমরা কি কি উপাদান পড়লাম? এক হচ্ছে গ্যাসীয় উপাদান, 2 হচ্ছে জলীয় বাষ্প, 3 হচ্ছে ধূলিকণা। ঠিক আছে, এরপর আসছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, মানে বায়ুমণ্ডলের স্তরগুলো কিভাবে আমরা তাকে ভাগ করি, সেই ভাগটা কি কি অনুসারে হয় সেটাই আমরা এবার দেখে নেব। বলছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা আমরা দুরকমভাবে করতে পারি। এক হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এবং সেটা অবশ্যই নাসার সমীক্ষা অনুযায়ী, মানে নাসাই এটা বিন্যাসটা করে দিয়েছে। কি কি? তো একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। ঠিক আছে, হোমোস্ফিয়ারটা কি? হোমোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বায়ু সমসত্ব হবে। ঠিক আছে, এটা এর বৈশিষ্ট্য। এবং এর মধ্যে কি থাকবে? জলীয় বাষ্প ও এছাড়া থাকবে জলীয় বাষ্প ও ওজোন গ্যাসের, মানে এখানে কিন্তু পরিমাণটা বিভিন্ন রকম থাকতে পারে। তো হোমোস্ফিয়ারের এই দুটো বৈশিষ্ট্যই আমাদের মনে রাখলে হয়ে যাবে। আসলে কি বলতো, এইগুলো অত ডিটেলসে পড়ার আমার দরকার নেই, আমি কিন্তু টু দ্য পয়েন্টগুলো লিখে রেখেছি, যেগুলো তোমাদের এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট। তো বেশি না পড়ে যেটুকু পড়ার দরকার সেটা মন দিয়ে ভালো করে পড়ে সেটাকে আত্মস্থ করবে, মনে রাখবে, তাহলেই কিন্তু এই চ্যাপ্টারটা থেকে খুব ভালো স্কোর করা যাবে। আর এবার রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস আমরা করছি, সেটার আর একটা ভাগ হচ্ছে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডলের সেটা উচ্চ স্তরে থাকবে, মানে 80 কিলোমিটারের ওপরে থাকবে, এবং বিভিন্ন স্তরে বিভিন্ন গ্যাস থাকবে। যেমন কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই গ্যাসগুলো এখানে থাকবে। ঠিক আছে, তো আরেকবার বলছি, বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে যে স্তর বিন্যাস করা হয় সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে হোমোস্ফিয়ার আর 2 হচ্ছে হেটারোস্ফিয়ার। আর এর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়তে হবে। চলো এরপরে দেখি। এরপরে আমরা বায়ুমণ্ডলকে উচ্চতা, উষ্ণতা, ঘনত্ব, চাপ এবং উপাদানের তড়িৎ এবং চৌম্বক ধর্ম ইত্যাদির মানে তারতম্য অনুসারে আমরা ভাগ করব। তো এইভাবে মানে উচ্চতা, উষ্ণতা মেনলি তাদেরকে তাদের তারতম্য অনুসারে আমরা বায়ুমণ্ডলকে কী ভাগে ভাগ করব? এক হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। আমাদের মানে এই চ্যাপ্টারের মূল বিষয়ই হচ্ছে এইগুলো সম্বন্ধে জানা, ডিটেলসে জানা, তাদের বৈশিষ্ট্যগুলো পড়া এবং সেগুলোকে বারে বারে পড়ে বুঝে আত্মস্থ করা, এবং সেখান থেকেই কিন্তু আমাদের মেন কোশ্চেনগুলো আসে। তো চলো আস্তে আস্তে আমরা দেখে নিই এই সব 5টা স্ফিয়ারের বৈশিষ্ট্য এবং তাদের আলোচনা। ঠিক আছে, দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে আমরা একবার একটু রেখাচিত্র বা একটু ছবি দিয়ে দেখে নিই যে জিনিসগুলো আমরা কিভাবে ভাগ করেছি। দেখো এই ছবিটা দেখেই কিন্তু আমরা আস্তে আস্তে বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারবো। তো প্রথমে আগে ছবিটা দেখে নাও, তারপরে আস্তে আস্তে আমি বিভিন্ন স্ফিয়ারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো এখানে প্রথমেই রয়েছে ট্রপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার, তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার। আর তার আগে যে রাসায়নিক গঠন অনুসারে সেটা পড়েছিলাম কি? হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার। ঠিক আছে, আরও কিছু কিছু ভাগ রয়েছে, সেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা অবশ্যই করব। তো চলো আস্তে আস্তে একটা একটা করে আমরা প্রত্যেকটা স্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। দেখো প্রথমেই আমাদের যে স্ফিয়ারটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের এক মিনিট দাঁড়াও। ট্রপোস্ফিয়ারের দেখো মানে একদম বায়ুমণ্ডলের সব থেকে কিন্তু কাছের স্তরে রয়েছে আমাদের এই ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর বলেছে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর এটা, এবং সবচেয়ে ঘন স্তর।
ঠিক আছে, এবং ভারী স্তর। আর এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 17 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেখো এখানে ছবিতে দেখো মোটামুটি 20 পর্যন্ত দাগ দেওয়া আছে, মানে 17 থেকে 20-র মধ্যে। ঠিক আছে, তাহলে 17, এই যে 20 এখানটায়, তাহলে 17 থেকে 20-র মধ্যেই কিন্তু এই টপোস্ফিয়ারটা বিস্তৃত। ঠিক আছে, এই অঞ্চলে বলছে প্রতি কিমি উচ্চতার সঙ্গে তাপমাত্রার হ্রাস পায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এগুলো কিন্তু মনে রাখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, এগুলো তোমাদেরকে কিন্তু মন দিয়ে পড়ে পড়ে মনে রাখতেই হবে। তো আরেকবার বলছি, প্রতি 1 কিমি উচ্চতার সঙ্গে তাপমাত্রার হ্রাস পায় কত, বলছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে, বলছে এই স্তরে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। অবশ্যই তাপমাত্রা তো আমরা দেখি, তো আমরা ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে উঠি কিন্তু তাপমাত্রা কমতে থাকে, কিন্তু সেটা সব সময় একই হবে তা নয়। তবে এই স্তরে তাপমাত্রার পার্থক্য কি, যে উচ্চতা যত বাড়ে তাপমাত্রা তত কমে। ঠিক আছে, তাই এই অঞ্চলে বায়ুর পরিচলন, স্রোত, অনুভূমিক বায়ুপ্রবাহ, ধূলিকণা, মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। তাই এই স্তরের আর এক নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট এবং খুব খুব প্রশ্ন আসে। এই স্তরে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায়। ঠিক আছে, তো এই প্রশ্নটা ক্ষুব্ধমণ্ডল কাকে বলে এবং কেন বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আর পরের বৈশিষ্ট্য হচ্ছে যে এই অঞ্চলের ঊর্ধ্বস্তরের উষ্ণতার মান -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়, মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এবং তাপমাত্রা কমতে কমতে কত ডিগ্রি পর্যন্ত যায়, -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু এর মানে তাপমাত্রা হয়। তাহলে কি বুঝতে পারছো যে এটা ট্রপোস্ফিয়ারের তাহলে ঊর্ধ্বস্তরের উষ্ণতার মান কত ডিগ্রি পর্যন্ত হয় না, তো -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আরেকটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে টপোস্ফিয়ারের ওপরের অংশে সীমানা বরাবর যে অঞ্চলটি রয়েছে, মানে ওর একদম সীমানা, মানে যেখানে ট্রপোস্ফিয়ারের শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু হচ্ছে, সেই সীমানা বরাবর অঞ্চলটিকে বলছে ট্রপোপোজ। তাহলে ট্রপোপোজ কি, এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাকে আরেকবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ট্রপোস্ফিয়ারের ওপরে দেখো রয়েছে এই জায়গাটায় যে ট্রপোপোজ কি, মানে যেখান থেকে ট্রপোস্ফিয়ারের শেষ হলো আর যেখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ারটা শুরু হলো, সেই সীমানার অঞ্চলটাকে বলছে ট্রপোপোজ। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এরপরেই আমরা দেখে নেব স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। দেখো ট্রপোস্ফিয়ার মানে শেষ হলো, তারপরেই কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে। যে ছবিতে আমরা দেখলাম যে ট্রপোস্ফিয়ারের যেখানে শেষ, সেই সীমানাটাকে বলছে, এক মিনিট, সেই সীমানাটাকে বলছে ট্রপোপোজ। যেই ট্রপোপোজের পরেরটাই দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে আমরা বৈশিষ্ট্য স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথমে কি পড়ব, যে ট্রপোস্ফিয়ার বা টপোপোজের ঠিক ওপরের অঞ্চলের নামই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কোনো বুঝতে অসুবিধা নেই নিশ্চয়ই। আর এই অঞ্চলের উচ্চতা বলছে 10 থেকে 50 কিলোমিটার। ঠিক আছে, এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার আর পরিবর্তন হয় না, মানে ট্রপোস্ফিয়ারে যেরকম উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিবর্তন হচ্ছিল, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আর কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এখানে মেঘ এবং ঝড় বৃষ্টি দেখা যায় না বলে একে শান্ত মণ্ডল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে শান্ত মণ্ডল কাকে বলে বা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন, এই প্রশ্নগুলো দেখবে কোশ্চেন ব্যাংকে কিন্তু খুব খুব করে আসে। আর একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলের ওপরের সীমানা বরাবর যে অঞ্চল রয়েছে তার নাম হচ্ছে স্ট্র্যাটোপোজ। এখানকার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 32 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটোপোজটা কি, স্ট্র্যাটোপোজটা সেই ঠিক টপোপোজের মতনই, যে যেখানে ট্রপোস্ফিয়ার মানে সীমানা,
ট্রপোস্ফিয়ারের যে সীমানা সেটাকে বলছে যেমন ট্রপোপোজ, তেমনি স্ট্র্যাটোস্ফিয়ারের যে সীমানা সেটাকে বলছে স্ট্র্যাটোপোজ, মানে যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হচ্ছে এবং মেসোস্ফিয়ার শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রপোপোজ কী, স্ট্র্যাটোপোজ কী, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য, তারা কত দূর পর্যন্ত বিস্তৃত, এগুলো আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারলাম। আরও অনেকগুলো স্ফিয়ার বা 3টে স্ফিয়ার এখনও আমাদের বাকি রয়েছে। তো আজকে আমরা এইটুকু পর্যন্তই আলোচনা করলাম, পরের দিন আমরা নেক্সট স্ফিয়ারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে এই যে আমি কিন্তু টু দ্য পয়েন্ট একদম লিখে তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, তোমরা যদি এইটুকুই ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু আমার মনে হয় সেটুকু মাধ্যমিকের জন্য যথেষ্ট, এবং অবশ্যই সেটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে এবং বারে বারে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস বলতে মানে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাকে আলোচনা করতে হবে, পড়তে হবে, লিখতে হবে। তো পরের দিন পরের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই থাক। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো।